আওয়ামী লীগের নেতৃত্বে তৃতীয় দফার এই সরকার 2 বছর পূর্তি হলো। এ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণ আগে মাত্র সেই ভাষণ শেষ হলো এই সন্ধ্যায়, আপনারা নিশ্চয়ই শুনেছেন। আমরাও বসেছি SSRM জনতন্ত্রে গণতন্ত্রে এই সরকারের 2 বছরের একটি মূল্যায়ন করতে। আমি আরওয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছি। আমার আমন্ত্রিত অতিথি অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ, তিনি উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়। আমার সঙ্গে আছেন ডক্টর বদিউল আলম মজুমদার, সম্পাদক, সুশাসনের জন্য নাগরিক, সুজন। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, তিনি উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবং আমার সঙ্গে যুক্ত হচ্ছেন দৈনিক দিনকালের সম্পাদক জনাব ডক্টর রেজওয়ান সিদ্দিকী। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই আমি জনাব ডক্টর বদিউল আলম মজুমদার, আপনাকে দিয়ে। সরকারের এই 2 বছর আপনার কেমন মূল্যায়ন আপনার? এই 2 বছর তো, গত 1 বছর তো আমাদের জন্য একটা ক্রান্তিকাল গিয়েছে। শুধু আমাদের জন্যই নয়, সারা পৃথিবীর জন্য, পুরো মানবতার জন্য একটা দুঃসময় গিয়েছে। আমাদের করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবীর অর্থনীতি বিপর্যস্ত হয়ে গিয়েছে। আমরাও তার থেকে মুক্তি পাইনি। তো তা সত্ত্বেও আমরা অর্থনৈতিক দিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি নিঃসন্দেহে। ভাতের অধিকার আমাদের প্রতিষ্ঠিত হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। যদিও করোনা ভাইরাসের কারণে যে অনেক ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত, তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের আবার ঘুরে দাঁড়াতে সময় লাগবে, কিন্তু বাংলাদেশের মানুষ সংগ্রামী মানুষ এবং রেজিলিয়েন্ট যাকে বলে, তাই এই ক্ষেত্রে আমরা উত্তরণ ঘটাতে পারবো নিঃসন্দেহে। কিন্তু ভাতের অধিকারের সাথে সাথে আরেকটা অধিকার, ভোটের অধিকার, সেখানেই আমরা কিন্তু পিছিয়ে পড়ি নাই। শুধু আমরা উত্তর দিকে যাচ্ছি, দক্ষিণ দিকে যাচ্ছি, গোয়িং সাউথ। ওই যে আমরা ঠিক ভাতের অধিকার প্রতিষ্ঠিত হইলেও ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়নি, বরং ভোটের অধিকার ক্রমাগতভাবে আমাদের থেকে সুদূর পরাহত হয়ে গিয়েছে। এবং এটা আমাদের জন্য একটা বিরাট ঝুঁকির সৃষ্টি করে, কারণ ভোটের অধিকারের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদল হয়, এবং শান্তিপূর্ণভাবে যদি ক্ষমতা বদল না হয়, তাহলে অশান্তিপূর্ণভাবে ক্ষমতা বদল হয় এবং মানুষ, যে বিশেষত তরুণরা বিপদগামী হতে পারে। বিপদগামী হয়ে তারা ধর্মভিত্তিক এবং উগ্রবাদী পথে হাঁটতে পারে, ধর্মভিত্তিক সমাধানের দিকে যেতে পারে। তো এই সকল ঝুঁকি আমাদের সামনে রয়েছে, এবং বিশ্ব পরিস্থিতি আরো অনেক কারণে আমরা এই ঝুঁকির মধ্যে আছি। সো হ্যাঁ, আমরা এগোচ্ছি, এবং এগোনের সাফল্যের কাহিনী, সাফল্যের কৃতিত্ব অবশ্যই সরকারের আছে। একই সাথে আরো অনেকেরই এই সাফল্যের কৃতিত্ব আছে। আমাদের প্রবাসী শ্রমিক, আমাদের কৃষক, আমাদের আরো অনেক ক্ষেত্রে আমাদের উদ্যোক্তারা, এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর 2 বছর আগে যখন এই সরকার ক্ষমতা এসেছিল, তো একটা জিনিস কিন্তু বারবার করে বলা হয়েছে, সেই নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স। দুর্ভাগ্যবশত সেই ক্ষেত্রে হ্যাঁ, আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি, কিছু পদক্ষেপ দেখছি, কিন্তু যেই রকম যে 0 টলারেন্সের ভিত্তিতে আমরা যা আশা করেছিলাম, যে এরকম একটা মূল উৎপাটন করার এবং আমরা সত্যিকারের সুশাসন প্রতিষ্ঠা করার, আমরা একটা ওই যে সর্বব্যাপী একটা উদ্যোগ গ্রহণ করব, সেটা এখনো আমরা দেখতে পাচ্ছি না। এবং এই দুর্নীতি আর ভোটের অধিকার অভাব, এই দুটোই কিন্তু আমাদের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। জি, আমি আপনার কাছে আসবো। জনাব অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ, জনাব ডক্টর বদিউল আলম মজুমদার বলছেন যে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়নি, ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এই বিষয়টি কাল হয়ে দেখা দিতে পারে। আপনার কি মূল্যায়ন সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে? অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ। আমি প্রথমেই বদিউল আলম মজুমদার সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে সরকার ভাতের অধিকার নিশ্চিত করেছে। 16 কোটি মানুষের দেশের ভাতের অধিকার নিশ্চিত করা, এটা একটা চারটেখানি কথা না। সরকারের জন্য এটা একটা বড় সাফল্য। এক, উনি যে কথা বললেন যে ভোটের মাধ্যমে সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে ক্ষমতার পালাবদল ঘটে, আর ভোট প্রদান করতে না পারলে অসাংবিধানিক পন্থায় এবং
অশান্তিপূর্ণ পন্থায় ক্ষমতার পালাবদ্ধ হয়। মার্কিন যুক্তরাষ্ট্রকে তো আমরা নানাভাবে মানে উদাহরণ হিসেবে টানি, মনে করি এরা একটা গণতান্ত্রিক দেশ। যে আজকে দুদিন ধরে টেলিভিশনে যেটা দেখলাম, ভোটের মাধ্যমেও শান্তিপূর্ণভাবে হয় না, বরং তা ওখানকার যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ কংগ্রেসে কিভাবে ট্রাম্প জনতাকে ঢুকিয়ে দিয়ে তারপর নৈরাজ্য সৃষ্টি করছে, সারা বিশ্ব জুড়ে সিসি জানিয়েছে। এবং এটাও একটা সভ্য দেশ, কাজেই গণতান্ত্রিকভাবে জনগণ ভোট দিয়েছে সঠিক, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে যিনি আছেন তিনি মেনে নেন না। এর অর্থ কি দাঁড়ায়? এর অর্থ দাঁড়ায় এই যে গণতন্ত্র হলো একটা সংস্কৃতি, গণতন্ত্রের যে মূল আদর্শ ভ্যালুস তাহলে বিশ্বাস করতে হয়। এইটা যদি বিশ্বাস না করেন তাহলে আপনি গণতন্ত্রের নামে, রাজনীতির নামে জনগণের বিপরীতে দাঁড়াতে পারেন, পেট্রোল বোমার আশ্রয় নিতে পারেন এবং আপনি মানুষকে জীবন কেড়ে নিতে পারেন, যেটা আমাদের দেশে ঘটেছে। কাজে মৌলিক মূল জায়গাটা হলো যে আপনি আমরা মনে প্রাণে গণতন্ত্রে বিশ্বাস করবে কিনা, সেই জায়গাটা হলো ইম্পর্টেন্ট। কাজেই কতগুলা তাত্ত্বিক কথা বললে তো চলবে না। প্রথম আমাদের দেখতে হবে সরকারি এবং বিরোধী দলে যারা আছে কতদূর তারা গণতান্ত্রিক গণতন্ত্রের সংস্কৃতিকে তারা আত্মস্থ করেছেন। যাই হোক, এই দুটো কমেন্ট আমি করলাম। তৃতীয় যেটা হলো যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। হ্যাঁ, উনি স্বীকার করেছেন যে দুর্নীতির বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, তবে দিস ইজ নট এনাফ অর এডুকেট। আজকেও মাননীয় প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে যে ভাষণ, সে ভাষণ আমরা শুনছিলাম এই অনুষ্ঠানে আসার আগে। তিনি সেখানে বলেছেন যে দুর্নীতি আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, এটা নতুন কিছু না, আর এটা শুধু বাংলাদেশেই একমাত্র, আর বিশ্বের কোথাও নাই তাও না, উন্নত বিশ্বেও এগুলো রয়েছে। এই দুর্নীতির বিরুদ্ধে ফাইট করতে হলে শুধু আইন করেই ফাইট করা যায় না, শুধু দুদককে শক্তিশালী করেই করা যায় না, এর জন্য জনমত সৃষ্টি করতে হয়, জনগণের মধ্যে দিয়ে এক ধরনের যদি বলে প্রতিরোধ গড়ে তুলতে হয়, পাশাপাশি আইনের শাসনও থাকতে হয়। কাজে আজকেও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে তার জিরো টলারেন্স। এবং ফর দি ফার্স্ট টাইম বাংলাদেশে আমরা দেখলাম যে ক্ষমতাশীল দল তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতা যাদেরকে মনে করেছেন যে অবৈধ পন্থায় সম্পদ তারা উপার্জন করেছেন, তাদেরকে কিন্তু দল থেকে সরিয়ে দিয়েছেন, কাউকে কাউকে কারাগারে পাঠিয়েছেন। এই নজিরও এই বাংলাদেশে, এই বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমান সরকার তারাই সৃষ্টি করেছে। কাজেই আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে শুধু যেটা বলবো যে এই 2 বছর, ফর দ্যাট ম্যাটার 12 বছরে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে এটা হলো অভাবনীয়। বাংলাদেশের কনটেক্সটে আমি আমাদের মজুমদার সাহেবকে সাক্ষ্য রেখে বলতে চাই, ওনাকেও যদি বসিয়ে দেওয়া হয়, তারপরও যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে একটা উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া যাওয়া, এর জন্য যে কমিটমেন্ট দরকার, যে সততা দরকার, যে নেতৃত্বের ভীষণ দরকার, সেইগুলো থাকতে হয়। এবং সেটা রয়েছে বলেই, এবং একমাত্র আমি বিশ্বাস করি যে বঙ্গবন্ধুর কন্যার জননেত্রী শেখ হাসিনার ক্ষমতায় আছে বলেই অনেক অর্জন সম্ভব হয়েছে। কেননা তিনি এই পার্থিব যে যদি বলি লোভ লালসা বা অর্থবিত্ত এগুলার ঊর্ধ্বে তার একটাই স্বপ্ন, সেটা হলো জাতিবিতার যে স্বপ্ন ছিল, ক্ষুধা দারিদ্র অশিক্ষামুক্ত অসাম্প্রদায়িক উন্নত সমৃদ্ধ আত্মনির্ভরশীল বাংলাদেশ। আজকে বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এভাবে যদি সেক্টর ওয়াইজ আমরা ধরে দেখি, বিদ্যুতের কথা বলেন, দারিদ্র সীমা হ্রাস করার কথা বলেন, তার মাতৃমৃত্যুর হারের কথা যদি বলেন, শিক্ষার হারের কথা যদি বলেন, জীবন মানুষের যে গড় আয়ুর তার কথা যদি বলেন, প্রত্যেকটা সেক্টরে। জাপানের অ্যাম্বাসাডার কি বললো সেদিন? বললেন যে 2025 সালে, অর্থাৎ আজ থেকে 5 বছর পরে সারা বিশ্ব একটা নতুন বাংলাদেশ দেখবে। আর একটা প্রজেকশন হলো যে বিশ্বের যে 24টি দেশ অর্থনৈতিক দিক থেকে উন্নয়নশীল দেশ, উন্নয়নগামী দেশ এবং উন্নত দেশের তালিকাভুক্ত হচ্ছে অতি দ্রুত, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। কাজেই যে কোনো দিক বিচার বিশ্লেষণ করলে একথা বলতেই হবে, বর্তমান সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন যে সরকার বিভিন্ন সেক্টরে যে সাফল্য অর্জন করেছে, এটা আমি মনে করি যে অভাবনীয়, অচিন্তনীয়। এটা সম্ভব হয়েছে বিকজ অফ আর লিডারশিপ, বিকজ অফ দি ভিশন অফ দি লিডারশিপ। অনেক ধন্যবাদ জনাব অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ, অনেক ধন্যবাদ। আমি আবারও আপনার কাছে আসবো, আশা করছি যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দৈনিক দিনকালের সম্পাদক জনাব ডক্টর রেজওয়ান সিদ্দিকী। ডক্টর রেজওয়ান সিদ্দিকী, আমরা সরকারের এই 2 বছর পূর্তির বিষয়ে আলোচনা করছি। অধ্যাপক হারুনুর রশিদ বলছেন যে সবাই মনে প্রাণে বিশ্বাস করে কিনা গণতন্ত্রে, এটি এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার কি মত? সেটা মনে প্রাণে বিশ্বাস করে কে? আমি বলছি যে যদি আপনি বলেন যে বিরোধী দল বিশ্বাস করে কিনা, বিরোধী দল তো গণতন্ত্রের জন্য লড়ছে বা আন্দোলন করছে বা সংগ্রাম করছে বা কথাবার্তা বলছে।
প্রথম কথা হলো সরকার গণতন্ত্রে বিশ্বাস করে কিনা। আমি হারুনুর রশিদকে ট্রাম্পের উদাহরণ দিতে শুনলাম যে ট্রাম্পের এখানে গণতন্ত্র একটা কালচার, এবং ট্রাম্পের লোকরা এইভাবে আজকে যা করেছে সারা বিশ্বে সিসি পড়েছে এবং নজিরবিহীন ঘটনা। তো সুতরাং এই এখানে দেখেন ট্রাম্প তো এখনো ক্ষমতাসীন, এবং সেই ক্ষমতাসীন ব্যক্তি হিসাবে বা দল হিসাবে ট্রাম্পের লোকেরা যা করেছে তা ছিছি করার মতো কাণ্ড করেছে। অর্থাৎ ট্রাম্প বা তার সমর্থকরা সেই অর্থে গণতন্ত্রে বিশ্বাস করেন বলে এখন আর প্রমাণিত হলো না। সেই একইভাবে বাংলাদেশের ক্ষেত্রে একই কথা খাটে। হারুনুর রশিদ সাহেব লম্বা ফিস দিয়েছেন যে উন্নয়নের এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, অনেক কিছু হয়েছে। হয়নি উন্নয়ন তা না। আপনি এরশাদের যদি ধরেন, এত বড় স্বৈরাচার, আপনি এরশাদের আমলে রাস্তাঘাটের উন্নয়ন হয় নাই? হয়েছে। দুর্নীতি হয়েছে ব্যাপক। উন্নয়ন যে কিছু হয় নাই তা তো না। এই হাইওয়ে গুলো তৈরি হয়েছে এরশাদ আমল। সুতরাং সেটা আপনি অস্বীকার করতে পারবেন? সুতরাং হয় হয় কিন্তু ফোকলা হয়ে যায় যে আপনি 2 টাকার মাছ 350 টাকা দিয়ে কেনেন, এই এই অন্যায়ও হয়। তো সুতরাং গণতন্ত্র একটা সংস্কৃতি, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, আমি এটার ব্যাপারে একমত। কিন্তু সরকার মানে কিনা, আমরা বাংলাদেশেও দেখছি যে সরকার গণতন্ত্রের চর্চা মানতে চায় না, গণতান্ত্রিক কথা শুনতে চায় না, সমালোচনা সহ্য করতে চায় না, ক্ষমতা ছেড়ে যেতে পারে বা চলে যেতে পারে এই ভয়ে সারাক্ষণ তটস্থ থাকে। আর আমেরিকা তাই দেখলাম। সুতরাং আমেরিকা ট্রাম্পকে কেউ আর গণতান্ত্রিক সরকার বলবে না, স্বৈরাচারী সরকারই বলবে। সুতরাং আমাদের দেশে এর ব্যতিক্রম নয়। আমি সেটাই মনে করি যে সত্যি সত্যি গণতন্ত্র একটা কালচার। আপনি মেনে নিচ্ছেন কিনা, আপনি সরকার দলেই থাকেন, বিরোধী দলেই থাকেন, জনগণের যে ভার্ডিক্ট সেটা আপনি মেনে নিচ্ছেন কিনা। যদি মেনে নেন তাহলেই গণতন্ত্রের চর্চা সুন্দর হতে পারে। তা না হলে যে ট্রাম্পের পরিস্থিতি হবে অসম্ভব। মনে হলো বাবরি মসজিদ ভাঙছে এই দৃশ্য দেখে। ছি ছি। জি, আমি আপনার কাছে আবার আসবো। জনাব অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, গণতন্ত্র ঠিকঠাক মতো না থাকলে 2 টাকার মাছ 350 টাকায় কিনতে হয়, কি মন্তব্য আপনার? ধন্যবাদ। প্রথমে আমি বলি, এই গণতন্ত্র যেহেতু এখানে আমাদের সুজনের একদম মূল ব্যক্তি আছেন, উনি তো নির্বাচনটাকেই আসলে আমাদের দেশে পপুলারাইজ করা হয়েছে গণতন্ত্রের একটা মূল অনুষঙ্গ হিসাবে ভোট। এবং আমি ব্যক্তিগতভাবে কেবলমাত্র এই নির্বাচনের মাধ্যমে যে ফলাফল, এটাই গণতন্ত্র, এটা যারা মানে খুব এমফেসিস দেয় তাদের সাথে বরং আমি একটু দ্বিমতি পোষণ করি। অবশ্যই গণতন্ত্র আসলে একটা টোটাল একটা চর্চার বিষয়। আমরা আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান, সেগুলো কতটুকু গণতান্ত্রিক ভাবে চালাচ্ছি, অর্থাৎ আমাদের মেন্টাল সেট আপের মধ্যে গণতন্ত্র কতটুকু আছে তার প্রতিফলন হয়তো দেখা যাবে টোটাল রাষ্ট্রীয় গণতন্ত্র। একইভাবে আমরা দুর্নীতির কথা যখন আসে, দুর্নীতির সংস্কৃতিটা কি? দুর্নীতিকে কি আমরা খুবই অপছন্দ করি? দুর্নীতিবাজদের লোকদেরকে কি আমরা ঘৃণা করি? আমাদের সোসাইটিতে আমরা যখন আমাদের নিজের আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে বন্ধু বান্ধব যারা অনেক দুর্নীতি করে বড় লোক হয়, তাদেরকে আমরা ঘৃণা করি? আমরা তো তাদেরকে বরং মাথায় নিয়ে করে রাখি এবং আমাদের আত্মীয়তা করার জন্য, বিয়ে করার জন্য, বিয়ে দেওয়ার জন্য ওই বড় লোক খুঁজি। এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বা ইভেন নির্বাচনেও যাদেরকে আমরা ভোট তথাকথিত যে ইলেকশন হয়, ইলেকশনের সময়ও প্রথমে এই চিন্তা করে, ইভেন এটা শুধু রাজনৈতিক দল যার বেশি টাকা আছে তাকে নমিনেশন দেয় তা না, বরং ইভেন ভোটাররাও কে বেশি খাওয়াতে পারবে, কে বেশি খরচ করতে পারবে, তার অর্থবিত্ত বেশি আছে, সেগুলো কিন্তু কেবলমাত্র রাজনৈতিক দলের বিবেচনার মধ্যে থাকে না, এটা ভোটারদের বিবেচনার মধ্যে আছে। আমরা তো রাজনৈতিক দল আর রাজনৈতিক পার্টি এবং ইলেকশন নিয়ে যখন কথা বলি, কেবলমাত্র এই নির্বাচন কমিশনের ক্ষমতা ইত্যাদি নিয়ে কথা বলি। মানে আমাদের অবক্ষয়টা কোথায় পর্যন্ত গেছে? ভোটার পর্যন্ত। আমি যদি বলেন যে হ্যাঁ এখন আমরা ভোটারকে দোষ দিচ্ছি, আমি দোষ দিচ্ছি না, আমি বলছি সর্বনিম্ন পর্যায় থেকে আপনি যদি দুর্নীতির সংস্কৃতি যেটা, এইটা থেকে বেরিয়ে না আসি, অর্থাৎ দুর্নীতিকে যদি অপছন্দ না করি, আর নিজেরা যদি নিজের ব্যক্তি জীবন থেকে আরম্ভ করে আমাদের সামাজিক পরিমণ্ডলে মানে গণতান্ত্রিক চেতনা যেটা, যে সবাইকে মতামত নিয়ে কাজ করা, এবং গণতন্ত্রের আরেকটা কথা যেটা আমি তো সবসময় বলি, গণতন্ত্র কেবলমাত্র বেশিরভাগ লোক যেটা বললো এটা কোনো গণতন্ত্রই না, এটা আব্রাহাম লিঙ্কনের কথা। বঙ্গবন্ধুর যে সংজ্ঞাটা এই কেন বলা হয় 7ই মার্চের ভাষণে দিয়েছিলেন যে একজনও যদি ন্যায্য কথা বলে, একজন, আমরা সংখ্যা চাই কেউ না কেন, সেটা মেনে নেয় গণতন্ত্র। এই আমরা গণতান্ত্রিক ভাবে যদি দেখি যে আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা এবং আমাদের স্বাধীনতা বিপন্ন হচ্ছে অথবা স্বাধীনতা বিরোধী শক্তির উত্থান করছে, সেই গণতন্ত্র তো আমি ব্যক্তিগতভাবে চাই না।
অর্থাৎ গণতন্ত্রকে আগাছা মুক্ত করতে হবে। গণতন্ত্র একটা নাজুক ফুল, এর মধ্যে মাঝে মধ্যে আগাছা বের করে, এবং সেই আগাছা পরিষ্কার না করলে গণতন্ত্র সঠিক থাকে না। সেজন্য কখনো 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 ইভেন যদি গণতন্ত্র সীমিত হয়, আমার মূল যে স্বাধীনতা, আমার যে মুক্তিযুদ্ধ, আমাদের সংবিধান, এর পরিপন্থী যারা আছে তাদেরকে অবাধ গণতান্ত্রিক অধিকার দিতে তো আমি রাজি না অন্তত। সেজন্য আমি আপনার কাছে আমি আবার আসবো। আপনার কথা সূত্র ধরে আমি একটু ডক্টর বদিউল আলম মজুমদারের কাছে যেতে চাই যে একজন যদি ন্যায্য কথা বলে সেটি মেনে নেওয়ার নামই গণতন্ত্র। যারা অধ্যাপক ডক্টর মিজানুর রহমান বলছেন, কি বলবেন? এটা আমার কথা না, এটা জাতির জন্য বলে গেছে। উনি বঙ্গবন্ধুর বরাত দিয়ে বলছেন, তিনি বঙ্গবন্ধুর বরাত দিয়ে বলছেন। এই যে আমরা আমেরিকার উদাহরণ টানছি, এই উদাহরণের তাদের জেমস মেডিসন, আমাদের বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা বলেছেন অবশ্যই, তাদের যে ওয়ান অফ দি ফাউন্ডার্স অফ দ্যাট রিপাবলিক বলেছে যে টিরানি অফ দি মেজরিটি, ওটা কোনো, যেখানে মেজরিটি, যেখানে স্বৈরতন্ত্র হয় সেখানে কোনো গণতন্ত্র হয় না। তো এটা প্রতিষ্ঠিত সত্য। এটা আমার মনে হয় না এটা এখানে কোনো বিতর্কের অবকাশ আছে। আর আমার বন্ধু মিজান সাহেব যেটা বলেছেন যে নির্বাচনী গণতন্ত্র, আমি নিশ্চিত উনি নিজেও বিশ্বাস করেন না যে আমি এটা বিশ্বাস করি। কারণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রাপথের সূচনা হয়। এরপরে 5 বছর যারাই ক্ষমতায় গেল নির্বাচনের মাধ্যমে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, তারা কি করলো না করলো তার উপর নির্ভর করে গণতান্ত্রিক চর্চা হলো কিনা, সুশাসন প্রতিষ্ঠিত হলো কিনা, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হলো কিনা। তো এই নির্বাচন প্রাথমিক পদক্ষেপ। তা না হলে শুধু নির্বাচনে যদিও এটা একদিনের গণতন্ত্র কোনো গণতন্ত্রই না। আর আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে উদাহরণ টেনে আনছি যে আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের যে উদাহরণ, এর থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। মার্কিন যুক্তরাষ্ট্রে অনেকে বলে মার্কিন যুক্তরাষ্ট্র একটা গণতন্ত্র নয়, ইটস এ কনস্টিটিউশনাল রিপাবলিক। ওখানে চেকস এন্ড ব্যালেন্স ইজ দ্য কি। ওখানে কতগুলো প্রতিষ্ঠান সৃষ্টি করা হয়েছে, এবং এই যে ক্ষমতাকে ডিসপার্স করা হয়েছে, ক্ষমতাকে বিভাজন করা হয়েছে এবং বিকেন্দ্রীভূত করা হয়েছে, চরমভাবে বিকেন্দ্রীভূত করা হয়েছে। যেমন তাদের নির্বাচন কিন্তু কেন্দ্রীয়ভাবে হয় না, নির্বাচন প্রত্যেক অঙ্গরাজ্য ভিন্ন ভিন্ন ভাবে করে। এখানে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদের কি শিক্ষা নেওয়ার আছে বলেন? আপনি বলছিলেন যে হিউম্যান বিং আর প্রতিষ্ঠান, তারা প্রতিষ্ঠান সৃষ্টি করেছে। এই যে হিউম্যান বিং, এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার চেষ্টা করেছে। এই যে ট্রাম্প এবং ট্রাম্পের অনুসারীরা এই প্রতিষ্ঠানগুলোকে সবগুলোকে ধ্বংস করার আস্তে আস্তে অকার্য করার চেষ্টা করেছে। কিন্তু আলটিমেটলি দি প্রতিষ্ঠানের দি পটেন্সি অফ দি ইনস্টিটিউশন প্রিভেইল, এবং যার ফলে সেই আজকে শেষ পর্যন্ত ট্রাম্পকে বলতে হলো শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদল হবে। এবং এই যে সে একটা দুশ্চরিত্রের অত্যন্ত মানে নিম্নমানের মানুষ, এবং তার এটা সত্ত্বেও কিন্তু এই ইনস্টিটিউশনস প্রিভেইলড। ওই যে আমার বন্ধু নির্বাচন কমিশনের কথা বলছেন, ঠিক তেমনি ভাবে আমরা, হ্যাঁ, আমাদের আচার আচরণ, আমাদের দৃষ্টিভঙ্গি অবশ্যই আমাদের গণতান্ত্রিক হতে হবে, কিন্তু আমরা যদি প্রতিষ্ঠান এবং মানুষের মধ্যে হিউম্যান ফ্রেইলটি, মানবিক দুর্বলতা, অতএব মানুষের মধ্যে ওই দুর্বলতা থাকবে। কিন্তু প্রতিষ্ঠান যদি থাকে, আমাদের নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠান, আমাদের সংসদের মতো প্রতিষ্ঠান, আমাদের আদালতের মতো প্রতিষ্ঠান, আমাদের অন্যান্য যেসব প্রতিষ্ঠানগুলো আছে, দুর্নীতি দমন কমিশন, এগুলো যদি কার্যকর হয়, এগুলো যদি নিরপেক্ষ, আপনি আমাদের মূল স্টেক হোল্ডার রাজনৈতিক দল নির্বাচন কমিশন কোনোদিনই ভালো আমার সিন্ডিকেট, রাজনৈতিক দল তো নাই। রাজনৈতিক দল হলো গণতান্ত্রিক হবে, স্বচ্ছ হবে, দায়বদ্ধ হবে। আমার তো সেই কোনো দলই নাই। এটা তো গণতন্ত্রের জন্য আমরা ওই যে মানে আপনি বলছেন যে বাংলাদেশে কোন দলেই গণতন্ত্র নেই বলছেন আপনি? হ্যাঁ, নিঃসন্দেহে। আমি তো কোনো দলেই নেই। আচ্ছা, কোনো দলেই নেই। তাহলে সব অগণতান্ত্রিক দলগুলো মিলে একটি গণতান্ত্রিক দেশ চালাচ্ছে। সেই জন্যই তো আমরা গণতন্ত্রের দিক থেকে আমরা জনাব ডক্টর বদিউল আলম মজুমদার, তাহলে সব অগণতান্ত্রিক দলগুলো মিলে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক দেশ পরিচালনা করছে। গণতান্ত্রিক দেশ, আমরা যদি গণতান্ত্রিক দেশ বলতে চাই সেটা ভিন্ন কথা। ভোটের অধিকার যদি না থাকে, আমার ভোটের অধিকার যদি না, আমার যে সুশাসন না থাকে, আমার যদি আইনের শাসন না থাকে, বিচারহীনতা থাকে, তাহলে এটা গণতান্ত্রিক রাষ্ট্র বলবো আমরা?
না, আমি বলি গণতন্ত্র যেটা ছিল, না, আমার ওই আরেকটা একটা ছোট্ট প্রশ্ন আছে জনাব ডক্টর বদিউল আলম মজুমদার, একটা ছোট্ট প্রশ্ন আপনাকে করি। আপনি বলছেন আচ্ছা একদল এখন যারা ক্ষমতায় আছে তারা যদি ক্ষমতায় না থেকে নির্বাচনের মাধ্যমে অন্য কোনো দল ক্ষমতায় আসে, তাদেরকেও তো আপনি বলছেন যে অগণতান্ত্রিক, তাহলে তো সবাই সমান হলো। এখন আমাদের যদি সুষ্ঠু নির্বাচন হইতো, আমাদের কতগুলো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে, এটা ফিল্টারিং মেকানিজম হইতো। রাজনৈতিক দলগুলো তখন তারা ওই যে আমরা যদি লাল কার্ড দেখাতে পারতাম 5 বছর পর পর, যে তারা এসে যদি আমাদের কাছে যদি ভোট ভিক্ষা করতে হইতো, তাহলে রাজনৈতিক দলগুলো ওই যে তারা নিজেরা সংস্কার করে পরিবর্তন এনে তাদের মধ্যে তারা ওই যে তাদের মধ্যে পরিবর্তন আসতো। কিন্তু আমরা তো এটা নষ্ট করে দিয়েছি। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান কি বলছিলেন, আপনি বলুন। না, আমি যেটা বলছিলাম, আমি একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা বলি নির্বাচন কমিশন, প্রশাসন, এটা সেটা এগুলো বলি, উত্তর, কিন্তু মূল হচ্ছে স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দল। এটা বদিউল আলম ভাই সামহাও এটা বাদ পড়ে গেছিল, সেটা আমি স্মরণ করাচ্ছিলাম। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো মতাদর্শগত ভাবে, আমি যেটা মনে করি, আমাদের যে মুক্তিযুদ্ধ এবং যে আদর্শে মুক্তিযুদ্ধ হয়েছিল, যেটা আজকে মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণেও বলেছেন, একটা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। আমরা প্র্যাকটিস করতে গিয়ে, অনেক সময় স্ট্র্যাটেজি করতে গিয়ে হয়তো আমাদের নীতি অনেক সময় মানে সেকেন্ড ইয়ারে চলে গেছে, অনেক সময় কিন্তু আমাদের মূল আদর্শ যেটা, সেটা হচ্ছে একটা অসাম্প্রদায়িক বাঙালিত্বের বাংলাদেশ এবং সেই বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ। এই কথাগুলো যে সকল রাজনৈতিক দল বলবে, তারাই তো রাজনৈতিক দল। কিন্তু আমাদের যদি ধর্মাশ্রয়ী রাজনৈতিক দল, পাকিস্তানি ওই যে ধর্মাশ্রয়ী যে রাজনৈতিক দল ছিল, সেগুলোকে যদি গণতান্ত্রিক রাজনৈতিক বলে একই প্ল্যাটফর্মে নিয়ে আসি, তাহলে কিন্তু ওই গণতন্ত্র ওই যে নাজুক অবস্থা আগাছা দ্বারা পরিপূর্ণ হবে, সেখানে কিন্তু আর ফল জন্মাবে না। আমি আমার বন্ধুকে আমি একটা বিরতি নেই, আমি বিরতি থেকে ফিরে এসে গণতন্ত্রের জন্য কেমন দল দরকার আর দলগুলো মিলে কেমন গণতন্ত্র করতে পারে, এসব বিষয় নিয়ে আমাদের 3 জন অতিথি আছেন, 3 জনের বক্তব্য শুনবো। আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। জনাব ডক্টর রিজওয়ান সিদ্দিকী, অতিথিদের আলোচনা থেকে আপনাকে প্রশ্নটি করি যে দলগুলো সবাই মিলে কি একটি গণতন্ত্র তৈরি করবে, গণতন্ত্রের বৈশিষ্ট্য নির্ধারণ করবে, নাকি গণতন্ত্রের জন্য দলগুলো নিজেদের বৈশিষ্ট্য নির্ধারণ করবে? কোনটি এখন দরকার বাংলাদেশে? গুলোর মধ্যে একটু আগে যেগুলো আলোচনা হলো আব্দুল স্ক্রিন, যে দল কোন দলে গণতন্ত্র আছে, কোনো দলে গণতন্ত্র না, এটা তো সত্য। যে গণতান্ত্রিক ভাবে কোন দল চলে, একটি দলও না। আবার সব দল মিলে গণতন্ত্র চাচ্ছে এমন তো না। এখন ধরেন যারা বিরোধী দলে আছে, তারা চাচ্ছে যে গণতন্ত্র হোক, গণতন্ত্র অর্থাৎ ভোট হোক, ভোটের মাধ্যমে নির্ধারণ হোক কে সরকার পরিচালনা করবে বা কে করবে না। কিন্তু সরকার চাচ্ছে যে কোনো ভাবে হোক ভাই, হুক আর খুক, ক্ষমতা ধরে রাখতে, ক্ষমতায় থাকতে। সেই জন্য এরকম একটা সাক্ষী গোপাল ইলেকশন কমিশন, যারা 100% ভোট দিয়ে দেয়, যারা হাজার হাজার কেন্দ্রে প্রায় 99% ভোট দিয়ে দেয়, যে কোনো ইয়ে নাই, মানে কোশ্চেন নাই, এবং সরকার যেভাবে বলে সেভাবে হয়, যাকে বলে তাকে হয়। আপনি দেখেন এর আগে যখন উপজেলা চেয়ারম্যানরা নির্বাচিত হলেন, বিএনপি জামাতের যত লোক ভাইস চেয়ারম্যান বা অমুক নির্বাচন হলো, রাতারাতি এদেরকে নোটিশ দিয়ে তাদের আসনগুলো খালি করে দেওয়া হলো, যে তার এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, জাস্ট একটা এক্সিকিউটিভ অর্ডার বলে খালি করে দেওয়া হলো। তাহলে আপনি যেটুকু গণতন্ত্রের চর্চার মধ্যে দিয়ে যেটুকু অগ্রসর হতে যাচ্ছিল, সেটাকে রুদ্ধ করে দেওয়া হলো। আজকে আপনি ধরেন কিছু না, আজকে আপনি ইরফান সেলিম মুক্ত হয়ে গেল। আমি দেখলাম একটা কাগজে লিখছে যে ইরফান সেলিম তাকে ক্ষতিপূরণ দেওয়া উচিত। আসলেই তো, কারণ তার সম্মানহানি হয়েছে। এটা কি গণতন্ত্রের চর্চা হয়েছে কোনোভাবে? না, কি হয়েছে এখানে? তো সুতরাং আপনাকে এটা মনে রাখতে হবে। আজকে যেমন ধর কেন বলছে ওবায়দুল কাদেরের ভাই, যে আব্দুল কাদের, উনি কেন বলছেন যে একটা লোক পালাবার পথ পাবেন? কেন পাবে না? পালাবার পথ পাবে না, আসলে কেউ তো ইলেক্টেড না। এমনকি রাশেদ খান নিজে বলেছেন যে উনি নিজে ইলেক্টেড না, জনগণের ভোটে ইলেক্টেড না, এমনকি প্রধানমন্ত্রীও ইলেক্টেড, এটা উনি নিজে বলেছেন। তো তাহলে কোনটা দাঁড়ালো সত্য? আপনি ইলেকশন দেন, যথাযথ ইলেকশন দেন, ইলেকশন দিয়ে জনগণের ভোট নিয়ে আসেন, সেই শক্তির বলে কথা বলেন। আপনি গায়ের জোরে, পুলিশের জোরে, র্যাবের জোরে, বিজিবির জোরে কথা বলেন, সেই এখানে হয়।
যে আপনি বিরোধী দলটা লক্ষ লক্ষ মামলা করে, কেউ কোথাও দাঁড়াতে পারে না। আওয়ামী লীগের মামলা, সরকারের একাধিক মন্ত্রী আছে যারা বিএনপি গিবদ গায়, আর কোনো কাজ নাই, এরকম হয়। কিন্তু গণতন্ত্রের চর্চা উভয়কে মিলে করতে হবে, সরকারকে মেনে নিতে হবে যে কোনটা কোনটুকু গণতন্ত্র কোনটুকু নয়, এবং আপনি ভোট দিতে পারবো না কেন, এবং আমার ভোটের ফল সেভাবে নির্ধারিত হবে না কেন, সেখান থেকে শুরু করেন না গণতন্ত্রের চর্চা, তাহলে তো হবে না। আপনি ইলেকশন কমিশন আপনার দখলে, ব্যাংক আপনার দখলে, টাকা আপনার দখলে, মাস্তান আপনার দখলে, যে কোনো মাস্তানি করেন, সরকারি দল হাজার কোন মাপ। উদাহরণ শুনলাম যে দলের কয়জনকে ধরছে, কয়জন পানিশ হয়েছে, কয়জন, আপনি পদ নাই তো কি হয়েছে, ব্যাংকের কোটি কোটি টাকা লোন নিয়ে সেগুলো লোপাট হয়েছে, পদ হারিয়েছে, কি হয়েছে, টাকা তো আছে, কোটি কোটি টাকা আছে। তো সুতরাং পদ নাই, কয়েকটা লোকের পদ নাই। আবার যেগুলো ছাত্রলীগের যেগুলো দুর্নীতির কারণে যাদের পদ থেকে সরিয়ে দেয়, দুঃখিত, যান্ত্রিক ত্রুটি। জনাব অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, তাদেরকে যুবলীগের পদ দেওয়া হলো, তাহলে কি দাঁড়ালো? আচ্ছা জি, অনেক 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 ধন্যবাদ জনাব ডক্টর রিজওয়ান সিদ্দিকী। আমি আবারও আপনার কাছে আসবো। আমি আপনার কথা সূত্র ধরে জনাব অধ্যাপক ডক্টর মিজানুর রহমানের কাছে যেতে চাই যে সরকারকে মেনে নিতে হবে যে কতটুকু গণতন্ত্র এবং কতটুকু গণতন্ত্র নয়, এই কথাটি বলছেন ডক্টর রিজওয়ান সিদ্দিকী। আপনার কি মূল্যায়ন ডক্টর মিজানুর রহমান? তারপর ওনার দৃষ্টিভঙ্গি, আমি আমাদের সুজনের বদিউল আলম ভাই যে কথাটা বলছেন যে আমাদের এখানে একাধিক নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছিল, যে বিভিন্ন সময়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধানে আমাদের একটা পদ আছে, ফ্রেজ আছে, যে ইলেকশন গুলো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধানের মাধ্যমে খুব ভালো নির্বাচন হয়েছে, সেইগুলো অনেক সময় ওনারা প্রশংসা করে। আমি বলছি নির্বাচন প্রসঙ্গে আসলে আমরা বলি এই নির্বাচন গুলো ভালো ছিল, কিন্তু আসলে এই রেজাল্ট কি ছিল, নির্বাচনের রেজাল্টটা কি ছিল, অর্থাৎ নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হলো, আপনি 96 সংসদের কথাই বলেন, আগের গুলো একই অবস্থা, কোন একটা সংসদই কার্যকর হয়েছিল? 96 সংসদ, 96 সবচেয়ে ভালো নির্বাচন গুলোর একটা উদাহরণ, 91 নির্বাচন সবচেয়ে ভালো নির্বাচনের উদাহরণ দিচ্ছেন। 96 জাতীয় সংসদ গঠিত হওয়ার পরে কথা ছিল সংসদ হবে আমাদের কেন্দ্রবিন্দু, সেই সংসদে বিরোধী দলের নেত্রী 6% অর্থাৎ টোটাল অধিবেশনের 6%-এরও কম উনি অধিবেশনে গেছেন, অধিবেশনে জানেনি। আমি সেটাও বলছি, অর্থাৎ ইলেকশনের মাধ্যমে হয়ে গেল, পার্লামেন্ট হলো এবং বিরোধী দল হলো, এইটাই কি আমাদের গণতন্ত্রের সে টর্চার ব্যাপারটা আছে? আমাদের সংসদকে আমরা কখনো কার্যকর করার জন্য বিরোধী দল যেটা, সরকারি দল যেটা, সেইভাবে আমরা চেষ্টা করি নাই। আর ইলেকশন ভালোভাবে হইলেও যে গণতন্ত্র কার্যকর হয় না, এর সংসদ কার্যকর হয় না, সেগুলো কিন্তু আগের সংসদগুলোর উদাহরণ দিয়ে আমি একদম ঘন্টা হিসাব করে বলতে পারবো যে আমাদের এই সংসদগুলোতে কোনোদিনই পরিপূর্ণ সংসদীয় গণতন্ত্রের যে ফ্লেভার, এটা কখনোই আসে নাই। সেজন্য আমি বলছি সংস্কৃতিটা, তার রাজ কালচারের মধ্যে যদি পরিবর্তন না আসে, যে আমরা কোথায় আলোচনাটা করব, কোথায় কথাটা বললো এবং কে কথাটা বলবে, সেই বিষয়গুলো যদি আমাদের সোসাইটিতে যদি আমরা আগের থেকে চর্চার মাধ্যমে এটা অনুশীলন না করি, কেবলমাত্র ইলেকশনের মাধ্যমে। আরেকটা কথা আমি বলি, আবার সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে দুর্নীতি। তো দুর্নীতির বিরুদ্ধে জেরো টলারেন্স এবং অন্যান্য কথাবার্তা গুলো যেগুলো বলছেন, সেগুলো আমরা কিন্তু নতুন সুযোগ অনেকদিনই বলছেন, কিন্তু কিছুটা হলো, অর্থাৎ কিছু চাক্ষুষ উদাহরণ হলো যেটা, সেটা কেবলমাত্র এই জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী যিনি 1 যুগ ধরে ক্ষমতায় আছেন, মানে এই যুগ পূর্তি হচ্ছে আজকে, সেই কিছু হলেও উদাহরণ কিন্তু উনি দেখিয়েছেন। কিন্তু এর আগে আমাদের দেশ তো রজত জয়ন্তীর কথা বলছেন, সুবর্ণ জয়ন্তীর কথা বলছেন, এর আগে কিন্তু বহু লোক এই দেশের শাসক ছিল। তো সৌভাগ্য যেটা, সেটা হচ্ছে আমাদের এখন আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, আর আমরা এই উন্নয়নের কথা যদি বলেন, এই মেট্রো রেলের কথা, পদ্মা ব্রিজের কথা, এগুলো কিন্তু স্বপ্ন ছিল আমাদের, কেবল স্বপ্ন দেখতাম আমরা। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 56 সালে জায়গা একর করা হয়েছিল 1956-এ, সেই স্বপ্ন এই শুরু এই বিগত পাকিস্তান সরকার থেকে আরম্ভ করে বাংলাদেশের বহু সরকারের আমল তো পার হয়ে গেছে, কেউ সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারে নাই। অনেক স্বপ্ন যেগুলো এখন আমরা দেখছি কেবলমাত্র কল্পনায় ছিল, সেগুলো এখন বাস্তব দেখছি শেখ হাসিনার আমলেই। আরেকটা হচ্ছে এই দুর্নীতি। আমি আবারও বলছি, আমাদের যে কাজটা খুবই জোর দিয়ে করতে হবে, উন্নয়নের পাশাপাশি যে কাজটা আজকে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে বলছেন যে হ্যাঁ,
দুর্নীতি দমন এবং একই সাথে সাথে আমাদের যে একটা অঙ্গীকার ছিল সাম্যের বাংলাদেশ, অর্থাৎ বৈষম্য কমিয়ে আনার যে বাংলাদেশ, সেটা সারা পৃথিবীর উদাহরণ দিয়ে যদি আমরা কি আমাদের বাংলাদেশকে সাপোর্ট করে, এটা কোন যেমন ইংল্যান্ডের মতো গণতন্ত্রের একেবারে সবচেয়ে আদি দেশ যেটা, সেখানে লন্ডন ইংল্যান্ডের 1% লোকের কাছে টোটাল 40% লোকের জনসংখ্যার যে সম্পদ আছে, এটা আছে ইংল্যান্ডে 1% লোকের কাছে। আজকের পত্রিকায় এটা আছে। সেজন্য এইসব উদাহরণ দিয়ে দিয়ে যদি আমরা আমাদের বাংলাদেশটা যদি করি, কারণ ইংল্যান্ড তো আর ওই স্বাধীন হওয়ার যেটা ছিল ইংল্যান্ডের ফরাসি বা অন্যান্য দেশের যে স্বাধীনতা আর আমাদের যে স্বাধীনতা, এইটা কিন্তু একই ধাঁচে না, একই প্যাটার্নে না, এবং একই লক্ষ্য নিয়ে হয়নি। আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সামনের বাংলাদেশ। অনেক ধন্যবাদ। জি, আমি আপনার কাছে আসবো। জনাব ডক্টর বদিউল আলম মজুমদার, বিদেশের চোখে বাংলাদেশকে মূল্যায়ন করা ঠিক হবে না, বিদেশের উদাহরণ দিয়ে বাংলাদেশকে মূল্যায়ন নয়, কি বলবেন আপনি? আমাদের বিদেশের উদাহরণ দিয়ে তো আমাদের মূল্যায়ন করলে হবে না। আমাদের অবস্থা বিবেচনায় আমাদেরকে মূল্যায়ন করতে হবে। তবে এই যে গণতন্ত্রের কথা বলছি, গণতন্ত্রের জন্য 3টা জিনিস দরকার। গণতান্ত্রিক মূল্যবোধ দরকার অবশ্যই, তারপরে কতগুলো ওই যে সিস্টেম, যে যেমন নির্বাচন একটা সিস্টেম, তারপরে কতগুলো প্রতিষ্ঠান দরকার। তো এই 3টা জিনিস যদি না থাকে, আপনার শুধু মূল্যবোধ থাকলে হবে না, আপনার শুধু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে হবে না, আপনার প্রতিষ্ঠানগুলো কার্যকর হতে হবে, তাহলে কিন্তু সত্যিকারের গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হবে। তো এখন এটা চর্চার বিষয়। এটা যদি আমরা কয়েকটা ওই যে নির্বাচনের পরে যদি আমরা এটা চর্চা করতে পারতাম, এবং ওই যে পরপর কতগুলো যদি ধারাবাহিকভাবে যদি সুষ্ঠু নির্বাচন হতো, রাজনৈতিক দলগুলোই কিন্তু তারা নিজেদের স্বার্থেই তারা দে উইল ক্লিন আপ দেয়ার ওন অ্যাক্ট। আর আরেকটা হলো এই যে দুর্নীতির কথা বলা হয়েছে, হ্যাঁ দুর্নীতির ব্যাপারে কিছু কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে নিঃসন্দেহে, কিন্তু যেটা দরকার যে মূলোৎপাটন করা দরকার, যে চুনোপুঁটিদের এবং কিছু কিছু ছোটখাটো রাঘব বলো ওই যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু তাদের পেছনে যারা ওই যে সত্যিকার অর্থে পৃষ্ঠপোষক, তারা কিন্তু অধরায় রয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, আমরা যদি দুর্নীতির আমি এই জিনিসই বুঝতে পারি না, যদি দুর্নীতির মূলোৎপাটন করতে হয় তাহলে সিস্টেমিক চেঞ্জ দরকার, সিস্টেম কাজ করতে হবে। এই দুই একজনের বিরুদ্ধে যখন এগুলো ব্যাপক প্রচারণা পায়, তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কিংবা অন্য কোনো কারণে দুই চার জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে না। উই নিড টু মেক সিস্টেমিক চেঞ্জেস। আচ্ছা, আমার হাতে সময় কমে আসছে। জনাব ডক্টর বদিউল আলম মজুমদার, আপনার কাছে 2 বাক্যে একটি প্রশ্ন করি। এই সরকারের গত 2 বছরে সরকারের সবচেয়ে বড় সাফল্য কি এবং সবচেয়ে বড় ব্যর্থতা কি আপনার চোখে? আমার তো মনে হয় সবচেয়ে বড় ব্যর্থতা হলো এই যে আমাদের প্রতিষ্ঠানগুলো দিন দিন দুর্বল হয়েছে, এবং আমাদের ভোটের অধিকার আমরা হারিয়েছি। ওটাই হলো সবচেয়ে বড় ব্যর্থতা। আর সফলতা, আমরা অনেক দিক থেকে এগিয়ে গিয়েছি, আমাদের অবকাঠামো উন্নয়নের দিক থেকে আমরা এগিয়ে গিয়েছি, কিন্তু উন্নয়ন কিন্তু অবকাঠামো উন্নয়ন নয়, উন্নয়ন কিন্তু রাস্তাঘাট নয়। উন্নয়ন মানে মানুষের অবস্থানের পরিবর্তন, মানুষের শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন, পয়ঃনিষ্কাশনের উন্নয়ন, মানুষের জীবনযাত্রার মানে পরিবর্তন। এখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছি, আমাদের শিক্ষার ক্ষেত্রে, আমাদের অন্যান্য ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছি। তো অবকাঠামো উন্নয়ন নয়, আমাদের উন্নয়ন সার্বিক অবস্থার পরিবর্তন। অনেক ধন্যবাদ। ডক্টর রেজওয়ান সিদ্দিকী, এই 2 বছরে মূল্যায়ন করতে গেলে সরকারের কোনটিকে আপনার সাফল্য মনে হচ্ছে আর সরকারের কোন কাজটিকে ব্যর্থতা মনে হচ্ছে? সাফল্য নাই আমি তা বলবো না, যে কোনো একেবারে সাফল্য নাই। আমি তো শুরুই করেছিলাম যে আপনি ইভেন এরশাদেরও সাফল্য আছে। 12 বছর যদি একটা সরকার ক্ষমতায় থাকে কোনো কিছু হবে না তা তো না, সরকার কি বসে থাকবে? সুতরাং কিছু, যেমন প্রফেসর মিজানুর রহমান বলেন যে মেট্রো রেল হচ্ছে সবই, কিন্তু সময়টাও খেয়াল করতে হবে। অনেক সরকার এসে গেছে, আমরা ফট করে বলে দিলাম। আগে তো 12 বছরের মধ্যে 4টা সরকার পরিবর্তন হয়েছে, আপনি 4 সরকার গেছে, এখন তো 1 সরকারে 12 বছরে আপনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদাহরণ দিলেন, কই 12 বছরে কয় পায়ে অগ্রসর হয়েছে? তো গেছে তো বছর 12টা, সরকার একটা আছে। তো সুতরাং এই বাহাদুরি কথার কোনো মানে নেই। আর ব্যর্থতা হলো, সবচেয়ে বড় ব্যর্থতা হলো যেটা বলিল আলমগীর ভাই বলেছেন, ইনস্টিটিউশন গুলো ধ্বংস করে দেওয়া এবং ইনস্টিটিউশন গুলোকে ঠুটো জগন্নাথে পরিণত করা। ফলে আইন, বিচার, নির্বাচন কমিশন প্রভৃতি ক্ষেত্রে আমরা কেবল তলানির দিকে যাচ্ছি, কোন জায়গায় কোন ইনস্টিটিউশন ওয়ার্ক করছে না। আপনি দেখেন যে ফরিদপুরের এই এক ভদ্রলোক, সাবেক এমপি,
তাকে জামিন দেওয়ার জন্য ম্যাজিস্ট্রেটকে স্ট্যান্ড রিলিজ করে দেওয়া হয়েছে। কেন জজকে স্ট্যান্ড রিলিজ করে দেওয়া হয়েছে? এটা সুশাসন? এটা এটা কোন গণতন্ত্র চর্চা বা না এটা কোন ন্যায় বিচারের চর্চা? সুতরাং এগুলো সবই দখল করে নেওয়া হয়েছে এই প্রতিষ্ঠানগুলো। এই এটা কারোর জন্য মঙ্গলজনক হবে না, ইভেন এই সরকারের জন্য না। জি, জনাব অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আমি বুঝতে পারলাম না রেজন ভাই 12 বছরে কোন জায়গাটা একবারে কোনো উন্নয়ন দেখলেন আমি কিন্তু বুঝতে পারি নাই। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 1957 সালে, দেখছি তো। হ্যাঁ না সেটা আরে ভাই 12 বছরে কয় পা অগ্রসর হয়েছে আমি তাই জিজ্ঞেস করেছি। ও আচ্ছা পা আপনি যদি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলেন 12 বছরে কি অগ্রসর হয়েছে এখানে? আমি আগামী 2023 সালে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পাওয়া শুরু হবে। আচ্ছা শোনেন, আমি যেটা বলতে চাচ্ছি মানুষের কোনো উন্নয়ন হয় না এটা যারা বলি, আপনি এটাই হিসাবটা কিভাবে করবেন? ক্যালোরি ইনটেক, আমাদের কতজন লোক স্যান্ডেল পায়ে দিত, কতজন লোক চিকিৎসা প্যারাসিটামল খেয়ে মরতো, কতজন লোক চিকিৎসা পেত, এবং কতজন লোকে কি ঘরে থাকতো, কার পোশাক কি ছিল, এগুলো যদি আপনি হিসাব করেন, আপনি ভাবতেন মানুষ ব্যাংক থেকে টাকা টোকা নাকি সব নিয়ে গেছে বলতেছেন। আমি জানি না আপনাদের ব্যাংকের টাকা মার গেছে কিনা, আমাদের কারো মার যায় নাই। যেটা আমি বলতে চাচ্ছি, সাদিকে আমি গতবার যখন এই সরকার প্রথম শপথ গ্রহণ করার 2 বছর আগে সেই টকশোতে সাদি আমাকে জিজ্ঞেস করছিল যে স্যার এই সরকারের জন্য সবচেয়ে আপনার মূল পরামর্শ কি? আমি একটা পরামর্শ দিয়েছিলাম যে দুর্নীতি পুরা মূলোৎপাটন যে শব্দগুলো বলি এগুলো খুবই অকার্যকর শব্দ। দুর্নীতি কমাতে তো অবশ্যই হবে, কিন্তু মূল কাজটা হচ্ছে দুর্নীতির টাকাটা যেন বাইরে দিয়ে যেতে না পারে। যেই চোররা চুরি করবে সেই টাকা যেন দেশে থাকে, দেশে বিনিয়োগ করলেও কিছু কাজে লাগে, দেশে শিল্প কারখানা হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের প্রচুর টাকা বিদেশ চলে যাচ্ছে। আজকে যদি জিজ্ঞাসা করেন যে আগামী 3 বছর এই সরকারের মেয়াদ, যেটা আরো 3 বছর আছে, এই মেয়াদে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে একটি পয়সাও যেন অবৈধভাবে বিদেশ যেতে না পারে। এটা হবে ফার্স্ট প্রায়োরিটি। তারপরে আসবেন দুর্নীতির জিরো টলারেন্স বা দুর্নীতি কমানো। কিন্তু মূল কাজ হবে দুর্নীতি বাদও যাতে টাকা চুরি করার পরে যেন এটা যাতে দেশের ব্যাংকে রাখে এবং সেটা আমাদের বিনিয়োগ কাজে লাগলে আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে। আর সবশেষ কথা যেটা আমি বলবো যে আসলে আমরা যে উন্নত হতে পারি, আমরা যে ভালো থাকতে পারি, এই যে বোধটা সৃষ্টি করা, আমি মনে করি এই শেখ হাসিনার এই 12 বছর শাসনের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে হ্যাঁ আমরা পারি, আমরা পারি। এবং এটা যদি দেখাইতে চান তাহলে এটার একটা একবারে প্রতীকী ছবি দেখাইতে পারেন পদ্মা ব্রিজ, যে আমরা পারি দেখতে কেমন। ডিকশনারিতে অনেক সময় ডিকশনারিতে কোনো শব্দ থাকলে এই শব্দ কঠিন হলে ওইটা ছবি দিয়ে দিত। আমরা পারি যদি একটা শব্দ হয়, অথবা কেউ আমাদের দাবায় রাখতে পারবে না, এটার প্রতীকী রূপটা কেমন হবে, মানে চিত্রটা কেমন হবে, ওই পাশে একটা বঙ্গবন্ধু পদ্মা ব্রিজের ছবি দিয়ে দিলে এটা তারা বুঝে যাবে এই আমরাও যে পারি দাবায় রাখতে পারবা না, সেই ছবি হচ্ছে এটা। কিন্তু আমরা দীর্ঘদিন যে কথাগুলো বলে আসছি, আবারও আমি বলছি, একেবারে সন্তুষ্ট হওয়ার মতো কিছু নাই। অবশ্যই আমাদের অর্থনৈতিক উন্নয়ন যেভাবে হয়েছে, রাজনৈতিক উন্নয়ন অবশ্যই আমি মনে করব আরো অনেক বেশি পিছিয়েছে, কারণ আমাদের সামাজিক সাংস্কৃতিক অনেক ক্ষেত্রেই আমাদের অনেক ধন্যবাদ। আমার হাতে আর 3 মিনিট সময় আছে, আমি একটু সময় ভাগাভাগি করি। জনাব ডক্টর বদিউল আলম মজুমদার, আপনার জন্য 1 মিনিট সময়। আগামী দিনগুলোর জন্য সরকারের প্রতি আপনার কি পরামর্শ? একটা কথা, এই যে কথাগুলো উন্নয়নের কথা, এট হোয়াট কস্ট, যে আমরা উন্নয়ন করতে পারি, অনেক কিছু করতে পারি, কিন্তু এট হোয়াট প্রাইস, ওটা কিন্তু মনে রাখতে হবে। আর আমি অর্থনীতির ছাত্র হিসেবে আরেকটা যেটা হলো আমাদের প্রতিষ্ঠানগুলো, এই যে যেমন এই যে একটা উদাহরণ যে নির্বাচন কমিশন, যেটা আমাদের অনেক নির্বাচন কমিশনে কিন্তু অতীতে তারা সুষ্ঠু নির্বাচন করতে পারে নাই, তারা বিভিন্ন রকম অন্যায়ের সাথে যুক্ত ছিল। কিন্তু এই নির্বাচন কমিশন প্রথমবার যারা লুটপাটের সাথে যুক্ত, অভূতপূর্ব ও অভাবনীয়। তো এই যে এখন এই একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি আমরা ব্যবস্থা নেই, যেটা আমরা রাষ্ট্রপতির কাছে আহ্বান করেছি, তাহলে কিন্তু দিস উইল গিভ এ মেসেজ টু আদার্স যে কেউ দায়বদ্ধতার ঊর্ধ্বে নয়। তাদের দায়বদ্ধ যদি করা হয় তাহলে কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলো যদি শক্তিশালী হয়, তাহলে কিন্তু আমরা উই হ্যাভ এ বেটার চান্স অফ ওই যে হ্যাভ এ বেটার ফিউচার, একটা উন্নত সমৃদ্ধ আত্মনির্ভরশীল আত্মমর্যাদাপূর্ণ ভবিষ্যতের জন্য একটা ওই পথটা সুগম হবে বলে আমি বিশ্বাস করি। অনেক ধন্যবাদ। ডক্টর রিজওয়ান সিদ্দিকী, আপনার জন্য 1 মিনিট। এই সরকারের জন্য আগামী দিনগুলোতে কি পরামর্শ আপনার? ডক্টর শোনা যাচ্ছে না? জি, ডক্টর রিজওয়ান সিদ্দিকী শুনতে পাচ্ছেন আমাকে আপনি? না জি, আপনার কাছে আমরা শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি না।
হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, আপনার কাছে প্রশ্ন যে 1 মিনিট সময় আছে আপনার হাতে, এই সরকারের জন্য আপনার কি পরামর্শ এখন? একই সাথে বিরোধী দলের জন্য দেখ, রেদওয়ান ভাই কিছু যোগাযোগ আছে, বিরোধী দলের জন্য পরামর্শ থাকলে এটাও দেন। আপনারা তো পরামর্শ দিচ্ছেনই যে বিরোধী দল আন্দোলন করতে পারে না, জ্বালাও পোড়াও আগুন লাগাও, তো তাইলে বিরোধী দল আন্দোলন করতে পারে। ভদ্রভাবে কথা বললে তো আন্দোলন হয়। 2014 সাল এবং 2015 সালের 1 জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত 3 মাসে ওরা প্রমাণ করছে আন্দোলন কিভাবে করতে হয়, ওরাই এটা শিখাইছে আর কি। জি বলেন। আপনারা 173 দিন হরতাল করে প্রমাণ করছেন যে গণতন্ত্র কারে কয়, আন্দোলন কারে কয়। তো হরতাল 173 দিন করছে। অনেক ধন্যবাদ, সুতরাং এগুলো অনেক করে ধন্যবাদ লাভ নাই। সবাইকে। এই সরকার সাধারণ খেটে খাওয়া মানুষের বান্ধব হবে এবং করোনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বেঁচে থাকা, তাদের সংসার চালিয়ে রাখার দিকে বিশেষ নজর দিবে। এসব প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আরও খবর এবং বিশ্লেষণ জানার জন্য আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে অনেক ধন্যবাদ।